ঠিক বাংলাদেশ ঘিরে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনীর একের পর এক ঘাঁটি নির্মাণ করে চলেছে। কয়েকদিন আগেও শিলিগুড়ি করিডোর ঘিরে কয়েকটি ঘাঁটি নির্মাণ করেছে দিল্লি। এবার বঙ্গোপসাগরে বাংলাদেশকে মোকাবেলায় কলকাতার হলদিয়া নদীতে নৌঘাঁটি নির্মাণ করছে দিল্লি। ভারতের পূর্ব উপকূল বঙ্গোপসাগর, আর ঠিক এই জায়গায় নীরবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের হলদিয়ায় ভারত তৈরি করছে একটি নতুন নৌঘাঁটি। প্রশ্ন হলো, এটি কি শুধু একটি সামরিক স্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে ঘিরে বড় কোনো রাজনৈতিক হিসাব? বড় কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমেরিকার ইউটার্ন, ডক্টর ইউনূসের মাথায় হাত। হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা? আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাসুল দিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আমেরিকা থেকে কি বার্তা নিয়ে আসলো ডক্টর খলিল? মার্কিন প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে ছাড়া কোনো প্রকার নির্বাচন তারা বৈধ বলে গণ্য করবে না। এমনই বার্তা নিয়ে এসেছে ডক্টর খলিল। এই শুনে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন হাত কাঁপাকাঁপি অবস্থা। আবার অন্যদিকে দেখা যাচ্ছে আমরা যখন নির্বাচন নিয়ে এইসব উল্টা বিষয় নিয়ে কাজে আমরা মনোযোগ দিচ্ছি, ঠিক ওই সময়ই বঙ্গোপসাগরে নৌঘাঁটি তৈরি করেছে ভারত। ভারত তাহলে কি করতে চাচ্ছে? তারা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? তারা কি অচিরেই বাংলাদেশে হামলা করবে? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ঠিক বাংলাদেশ ঘিরে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনীর একের পর এক ঘাঁটি নির্মাণ করে চলেছে। কয়েকদিন আগেও শিলিগুড়ি করিডোর ঘিরে কয়েকটি ঘাঁটি নির্মাণ করেছে দিল্লি। এবার বঙ্গোপসাগরে বাংলাদেশকে মোকাবেলায় কলকাতার হলদিয়া নদীতে নৌঘাঁটি নির্মাণ করছে দিল্লি। চীনের ক্রমবর্ধমান নৌ তৎপরতা এবং বাংলাদেশ পাকিস্তানকে ঘিরে বদলাতে থাকা আঞ্চলিক নিরাপত্তার গতি প্রকৃতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ। শীর্ষ কয়েকটি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে, যেখানে থাকবে কয়েকশো সেনা আর আধুনিক অস্ত্র। মূলত বঙ্গোপসাগরে বাংলাদেশ কিংবা চায়না যদি এগিয়ে আসে, তখন এখান থেকে দ্রুত হামলা চালাতে সক্ষম হবে ভারত। বিশেষজ্ঞরা এই ঘাঁটি গড়ার সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর গতিবিধি বেড়ে যাওয়া, সেই সাথে বাংলাদেশের সাথে বৈরিতা। ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের অগভীর পানি এবং ঘন ঘন নৌযান চলাচলের কারণে দ্রুতগতির যুদ্ধ জাহাজগুলো এই এলাকায় বিশেষভাবে কার্যকর হওয়া। এছাড়াও বাংলাদেশে চীনের প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পাকিস্তানের সাথে চীনের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারত। সবকিছু মিলেই হলদিয়া ভারতের নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে গেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করে ঘাঁটিটি গড়ে তোলা হবে, যাতে অল্প পরিকাঠামো যোগ করে দ্রুত কার্যক্রম শুরু করা যায়। এটি কোনো পূর্ণাঙ্গ নৌ কমান্ড নয়, অর্থাৎ ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির যুদ্ধজাহাজ মোতায়েনের ঘাঁটি। এই ঘাঁটিতে থাকবে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট, 300 টনের নতুন ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট, গতি 40 থেকে 45 নটিক্যাল মাইল। এগুলো CRA-91 গান থাকবে এবং নজরদারি এবং নিখুঁত হামলার সক্ষমতা বাড়াতে নাগাস্ত্রার মতো লাইটারিং মিউনিশন ব্যবহার করা হবে। নতুন নৌঘাঁটিতে আনুমানিক 100 জন নৌ কর্মকর্তা এবং নাবিক মোতায়েন থাকবে। ফলে এটি পূর্ণাঙ্গ নৌ কমান্ড নয়, বরং একটি বিশেষায়িত ঘাঁটি হিসেবেই পরিচালিত হবে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হলদিয়ার অবস্থান হওয়ায় বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশের সুবিধা পাবে। সে সঙ্গে হুগলি নদী দিয়ে দীর্ঘ এবং সময় সাপেক্ষ যাত্রা এড়ানো সম্ভব হবে।
বর্তমানে ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনমে ইস্টার্ন লেভেল কমান্ড সদর দপ্তর সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। ইন্ডিয়া টুডে লিখছে, এই নৌঘাঁটিটি তৈরি হচ্ছে এমন এক সময় যখন ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর উপস্থিতি বাড়ছে, বাংলাদেশে চীনের অবকাঠামো এবং প্রতিরক্ষা বিনিয়োগ বাড়ছে, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক গড়ে উঠছে। এই প্রেক্ষাপটে ভারত স্পষ্টভাবে উত্তর বঙ্গোপসাগরে নজরদারি ও প্রতিরোধ সক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু হলদিয়া কেন গুরুত্বপূর্ণ? হলদিয়া কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশ করা যায়। হুগলি নদীর দীর্ঘ এবং সময়সাপেক্ষ নৌপথ এড়িয়ে দ্রুত মোতায়েন করার সুযোগ রয়েছে এখানে। অর্থাৎ প্রয়োজনে ভারতীয় নৌবাহিনী খুব দ্রুত বাংলাদেশ উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পৌঁছতে পারবে। অর্থাৎ হলদিয়া থেকে বাংলাদেশের উপকূল হাতের মুঠোয়, সুন্দরবন এবং বঙ্গোপসাগরের উত্তর অংশ পুরোপুরি নজরদারির আওতায় থাকবে। বাংলাদেশ প্রসঙ্গ এখানে কেন গুরুত্বপূর্ণ? ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ সীমান্তবর্তী সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পাচার, নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। এছাড়া বাংলাদেশে চীনের বন্দর, অবকাঠামো এবং পাকিস্তানের সামরিক সহযোগিতা, ভবিষ্যতে নৌ সুবিধা ব্যবহারের সম্ভাবনা আছে। এ নিয়েও ভারত সতর্ক। এই নৌঘাঁটি মূলত ভারতের একটি বার্তা, উত্তর বঙ্গোপসাগরে নজর আমাদের হাতেই থাকবে। এই নৌঘাঁটি বাংলাদেশের জন্য একটি স্থায়ী সামরিক বাস্তবতা তৈরি করবে। বাংলাদেশ উপকূল, বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকা, মোংলা, পায়রা সমুদ্রপথ পর্যন্ত, এসব অঞ্চলে ভারতের নজরদারি আরও বাড়বে। অর্থাৎ বাংলাদেশ কি করছে, কার সঙ্গে রয়েছে, তা ভারতের চোখের আড়ালে থাকবে না। সেই সঙ্গে চীন, পাকিস্তান, বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের চাপ বাড়বে। এর মানে হলো বড় চীনা অবকাঠামো বা বন্দর প্রকল্প ভারতের আপত্তি আরও করা হবে। বাংলাদেশ যদি চীন বা পাকিস্তানের সঙ্গে নৌ বা প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, সেটাকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরবে ভারত। এছাড়া বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা সংকুচিত হতে পারে। বাংলাদেশ এখন ধীরে ধীরে নিজস্ব নৌ সক্ষমতা বাড়াচ্ছে, ব্লু ইকোনমি নিয়ে ভাবছে, সমুদ্রভিত্তিক কৌশল তৈরি করছে। কিন্তু ভারতের নৌঘাঁটি মানে বঙ্গোপসাগরের উত্তরে ভারত কার্যত সুবিধা নেবে। যে কোনো বড় সামুদ্রিক উদ্যোগে বাংলাদেশকে ভারতের প্রতিক্রিয়া আগে হিসাব করতে হবে। অর্থাৎ বাংলাদেশকে চলতে হবে অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক দড়ির উপর। এই ঘাঁটি শুধু নৌবাহিনীর নয়, এটা ভারতের কূটনীতিরও একটি অংশ। ভবিষ্যতে বাংলাদেশ যদি ভারত বিরোধী পররাষ্ট্রনীতি নেয়, চীন বা পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়ে বা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে স্বাধীন অবস্থান নেয়, তখন নিরাপত্তার হুমকি দেখিয়ে নানাভাবে চাপ তৈরি করা ভারতের জন্য সহজ হবে। চীন এরই মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান, মিয়ানমার এই অঞ্চলগুলোতে নৌ উপস্থিতি বাড়িয়েছে। ভারতের চোখে এটি ভূ রাজনৈতিক কৌশলের অংশ। হলদিয়া ঘাঁটি সেই কৌশলের বিপরীতে ভারতের একটি পাল্টা চাল। বঙ্গোপসাগরকে তারা আর পার্শ্ববর্তী এলাকা হিসেবে দেখছে না, বরং এটি এখন ভারতের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু। হলদিয়া নৌঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি একটি ভূ রাজনৈতিক বার্তা, বাংলাদেশের জন্য সতর্ক সংকেত এবং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি স্পষ্ট ঘোষণা। বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য বদলাতে প্রস্তুত ভারত। আপনি কি মনে করেন, এই নৌঘাঁটি কি সত্যি নিরাপত্তার জন্য, নাকি বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে ঘিরে ভারতের নতুন চাপের কৌশল? অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হবে। ওই যে বললাম যে পদত্যাগ করবেন কিনা এর রূপরেখাটি তিনি দিচ্ছেন। এবং এই যে পদত্যাগে বাধ্য করা হবে, এতে কি হবে, যা নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ণ অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথ প্রশস্ত করবে। অর্থাৎ তিনি চান যে প্রফেসর ইউনূস পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকার আসুক, সেই সরকারের আমলে অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে পরিপূর্ণভাবে। এটি তার চাওয়া, প্রত্যাশা। তার জায়গা থেকে তিনি এটি করতেই পারেন। আমরা দেখব যে তিনি আর কি বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুমকি দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে। এটি প্রফেসর মোমেনও এটি করলেন। অথচ ইউনূস সরকার চরমপন্থীদের বাজ বিচার ছাড়াই মুক্তি দিয়েছে। ফলে দেশ জুড়ে সন্ত্রাস ও কতিপয় জনতার সহিংসতার রাজত্ব, আমার কাছে টার্মটি ভালো লেগেছে, কতিপয় জনতার সহিংসতার রাজত্ব, নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি মবকে বুঝিয়েছেন, মব সন্ত্রাস, এটি বেড়েছে বলে একে আব্দুল মোমেন দাবি করেছেন বা বলেছেন। জিহাদি চরমপন্থার উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন লালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্পষ্টত অভিযুক্ত করেছেন মোমেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকদের নিশ্চিহ্ন করার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার, মানে প্রতিহিংসার রাজনীতি মোহাম্মদ ইউনূস করছেন, এটি তিনি বলেছেন। জনাব মোমেন দাবি করেন, যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, 460টি পুলিশ স্টেশন
মানে থানা ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন কখন হয়েছে এটি। এবং আক্রমণকারীদের শাস্তির বদলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আবার দায় মুক্তি দেওয়া হয়েছে, এই সরকার দিয়েছে। এসব কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের মনোবল হারিয়েছেন। এই যে আমরা শুনি যে পুলিশ ঠিক মতো কাজ করছে না, পারছে না, ট্রমাটাইজড হয়ে গেছে, আসলে এর যে সূত্রপাত এটি কিন্তু গত বছরের আগস্টেই সম্পন্ন করেছি কিন্তু আমরা। একে আব্দুল মোমেন বলেন, একজন তরুণ মৌলবাদী প্রকাশ্যে একজন পুলিশ অফিসারকে হত্যা এবং একটি থানা পুড়িয়ে দেওয়ার স্বীকারোক্তি দিয়েছে, তা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত চরমপন্থীদের উৎসাহিত করে এবং আইনের শাসনকে আরো দুর্বল করে তোলে। আসলে এই ধরনের আলোচনা আমরা করি, অনেকেই করেন, এবং সরকার যে এগুলো করছেন তারাও কিন্তু এগুলো বোঝেন, মানে সরকারের কর্তা ব্যক্তিরা তারাও কিন্তু বোঝেন, কিন্তু তারা তাদের এজেন্ডার বাইরে যাচ্ছেন না, যাবেন না, এটি হচ্ছে তাদের ধনুর্ভাগাপন। এখন সেটি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি? প্রতিবাদ করা ছাড়া, এটি নিয়ে আওয়াজ তোলা ছাড়া তো আর কিছু করবার নেই। অধ্যাপক মোমেন বলেন, 2024 সালের আগস্ট থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 400% বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 6700 জনকে জনতার হাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, যে জিহাদি গোষ্ঠীগুলো দুটি প্রধান সংবাদপত্র পুড়িয়ে দিয়েছে, আপনারা জানেন অতি সাম্প্রতিক ঘটনা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এর কারণ হিসেবে তিনি বলছেন যে এই কাগজগুলো নাকি জরিপ প্রকাশ করেছিল এবং সেখানে দেখিয়েছিল তারা যে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে বা করার অনুমতি পায় তাহলে 69% ভোট আওয়ামী লীগ পেতে পারে। তিনি বলতে চাচ্ছেন যে ক্ষোভটা আসলে সেখান থেকেই এসেছে, হতে পারে। তিনি বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিকভাবে পরিচিত মৌলবাদী নেতারা, মানে অনেক নেতা, তরুণ জিহাদিদের বাংলাদেশের প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সফর করেছেন। আপনারা তো জানেন, এটি নিয়ে আমরাও স্টোরি করেছি। কে কি কাজে এসেছে এটি যেহেতু সরকারের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না, অতএব অনেকে সন্দেহ করছেন, এই কথাগুলো বলছেন। আমার ধারণা জনাব মোমেনও সেই আলোকে কথাটি বলেছেন। তার উদ্বেগজনক দাবি রয়েছে একটি, তিনি দাবি করেছেন যে তরুণ মৌলবাদীরা এখন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হচ্ছে। মোমেনের মতে, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত চরমপন্থী জিহাদি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশ। তিনি বলছেন যে এখন দেশের নদী, খাল এবং রাস্তার ধারের জলাশয়ে জাল দিলেই প্রায় নাকি মৃতদেহ পাওয়া যায়। সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন, তার ভিতরে বলছেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তিনি যা বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আয়োজন হবে একটি প্রতারণাপূর্ণ নির্বাচন। এটি অনেকেই বলছেন, এটি আমরাও বলছি, কারণ এটি বৃহত্তর জনভিত্তি সম্পন্ন দলকে নির্বাচনে না রাখলে যে নির্বাচনটি হবে সেখানে আসলে প্রকৃত চিত্র, জনমতের ফলাফল আমরা কিন্তু পাবো না। এই কথাটি বলা নিশ্চয়ই অন্যায় নয়। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কর্মক্ষমতা সম্পর্কে জনসাধারণের মোহভঙ্গ হয়েছে, এটি 100% ঠিক। মানে 2024 আগস্টে, সেপ্টেম্বরে যারা ভেবেছিল বাংলাদেশকে ডলার, রিয়াল এবং পাউন্ড স্টার্লিং দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে এই সরকার, তারা তাদের মোহভঙ্গ ঘটেছে। উন্নয়নে মোহভঙ্গ ঘটেছে, বেকারত্বের ক্ষেত্রে মোহভঙ্গ ঘটেছে, অনেক ক্ষেত্রেই আসলে ঘটেছে। যাই হোক, তিনি বলছেন এইসব কারণেই আসলে মানে দলের, মানে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি 65 থেকে 70% উন্নীত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভোটারদের এত বড় অংশকে, মানে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের, সমর্থকদের এত বড় অংশকে বাদ দিলে তা নির্বাচনের বৈধতা এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এটি অত্যন্ত ন্যায়সঙ্গত। এটিকে তিনি 1996 সালের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে, যার সম্ভবত 13 দিন বা 14 দিন পরে সেইটি সংসদ ভেঙে দিতে হয়েছিল। সম্ভবত এটি 1996 সালের 12 ফেব্রুয়ারি হয়েছিল। পরে আপনারা জানেন যে তখন বিএনপি ছিল ক্ষমতায়, তারা এটি জোর করে নির্বাচনটি করেছিল, পরে আবারও নির্বাচন করতে হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ 26 রাজনৈতিক দলের নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন করতে চাইছে অন্তর্বর্তী সরকার, তিনি বারবার করে বলছেন যে এটি আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কেবল বিপদই বাড়াবে। তিনি বলছেন, অনেক মানবাধিকার সংস্থা, দেশের বিদেশের, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণেতাদের অনেকেই তাদের কাছ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আহ্বান জানানো সত্ত্বেও সরকার সেদিকে নজর দিচ্ছে না। ভারত থেকে বলা হচ্ছে, বারবার বলা হয়েছে, সরকার সেদিকে কিন্তু নজর দিচ্ছে না। তারা অলওয়েজ একটি বিকল্প সন্ধানে ব্যস্ত। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিণতি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে। বলছেন 393টি কারখানা বন্ধ হয়ে গেছে, দারিদ্র তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলছেন 2023 সালে যে দারিদ্র ছিল 17%, সেটি 2025 সালে 25%-এর বেশি দেশে নেমেছে, এটি তিনি বলছেন। দুর্নীতি, চাঁদাবাজি এবং বেকারত্ব পূর্ববর্তী সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করেন মোমেন। তার মতে ব্যাংকগুলো ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, শেয়ার বাজার কার্যত ভেঙে পড়েছে, এটি আসলে আগেও পর্যদস্ত ছিল, বিপর্যস্ত ছিল, আরো অবনতি হয়েছে, উন্নতি হয়নি। আয় কমে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। প্রতিটি কথা কিন্তু সত্য। এবং বলছেন জাতি ক্ষুধা এবং অনাহারের ঝুঁকির মুখোমুখি, এই আশঙ্কার কথাও কিন্তু অনেকে বলছেন। তিনি বলছেন, সংকট কাটিয়ে উঠতে অবাধ,
সুষ্ঠু, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। আসলে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ দেশ কিন্তু দরকার। এটি শুধু আপনি আমি বুঝি তা নয়, এটি অন্তর্বর্তী সরকারও কিন্তু এটি বোঝে। মুমিন বলছেন, তবে আওয়ামী লীগকে, মানে যাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এমন একটি দলকে, তাদের সঙ্গে শরিক 14 দলকে এবং জাতীয় পার্টির কথাও তিনি বলেছেন, তাদের অংশগ্রহণে বাধা দিলে এই যে রাজনীতিতে দেশে যে অস্থিতিশীলতা আছে এটি কিন্তু কমবে না, এটি আরো গভীর হবে এবং অর্থনীতির যে ক্ষত সেটা আরো তীব্র হবে। মোমেন বলেন, জাতিসংঘ ইতিমধ্যে নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে এটি তাদের যে চার্টারের মধ্যে পড়ে না, তারা তাদের ব্যাখ্যা দিয়ে বলেছে। তিনি বলছেন যে এর আলোকে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান দেশগুলো, কমনওয়েলথ, ওআইসিভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই প্রতারণামূলক নির্বাচন বয়কট করা উচিত। এটি মোমেনের দাবি। কারণ না হলে কি হবে, নয়তো অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং সর্ব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মানে সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হয় বয়কট করতে বলেছেন পর্যবেক্ষকদের, নয়তো সকলকে নিয়ে একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এটি সঙ্গত। রাজনৈতিক বন্দী এবং সাংবাদিকদের মুক্তি দেওয়ার কথা তিনি বলেছেন। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জনাব মোমেন বলেছেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন, এত সবকিছু করতে হলে যে কাজটি করতে হবে, সর্বাগ্রে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। এটি আসলে তিনি বলেছেন, কিন্তু এটি হবার নয় বলেই অনেকে মনে করেন। এবং আর কি লাগবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক কিভাবে হবে, কতদিনের ভিতরে নির্বাচন হবে, এটি আমি আর ওই আলোচনায় যাচ্ছি না। তিনি বলছেন বিশ্ব নেতাদের উদাসীন থাকা এখন, মানে বর্তমান প্রেক্ষাপটে মোটেই উচিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন। তার মতে গুরুতর অন্যায়ের মুখে বিশ্ব বিবেক আর কত নীরব থাকবে, এটি তিনি প্রশ্ন করেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি 1-2 বাক্যে যদি শেষ করতে চাই, যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন তিনি তার জায়গা থেকে কথাগুলো বলেছেন। দর্শক, আপনাদের কাছ থেকে জানতে চাই, তিনি যতগুলো কথা বলেছেন তার কয়টি কথা সত্য, কয়টি কথা মিথ্যা? অন্তর্বর্তী সরকার কি কি সত্য এড়িয়ে চলেছে এবং কি কি মিথ্যাকে তারা আসলে জয় করে সত্যের কাছে পৌঁছতে পেরেছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।